দুদিন পরে তো এসে পড়বে। কাঁদে না আপু, তুমি তো আমাদের বড়। এভাবে যদি কাঁদতে থাকো তাহলে আমরা কি শিখবো তোমার থেকে? তখনই পেছন থেকে আদৃশের গলা শোনা গেল। নেহাকে সামনে একটু পেছনে ফিরতেই রোজার কানের কাছে নিচু স্বরে আদৃশ বলল, কান্না শিখবে? কান্নাকাটি কাটা ছাড়া বউকে মানায় নাকি? এ কথা বলেই সরে গেল সেখান থেকে। আদৃশের এই কথা শোনা মাত্রই নেহা হেসে ফেলল, আর রোজা গম্ভীর চেহারা করে দাঁড়িয়ে রইল। একসময় বরযাত্রীও বিদায় হয়ে গেল। ঈশার সঙ্গে রোজাও বাড়িতে চলে এলো। জুতা খোলার সময় সেলফের কাছে একটা লোহার শিকে রোজার ওড়নাটা আটকে গেল হঠাৎ। সেটা ছোটাতে গিয়ে সুতা খসে গেল, কিন্তু ওড়নাটা ছাড়াতে পারল না রোজা। খুব দাম দিয়ে কেনা প্রিয় ওড়নাটার এই অবস্থা দেখে রোজা অসহায় ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। ঈশা খোলার চেষ্টা করছে, ফোন হাতে। তখনই বাড়িতে ঢুকছে আদৃশ। ঈশা আর রোজাকে দাঁড়িয়ে থাকতে দেখে ঘটনাটা বোঝার জন্য কয়েক পা এগিয়ে এলো। তারপর রোজার ওড়নাটার এই অবস্থা দেখে ঈশাকে সরিয়ে নিজে সেটা খুলে দিল, খুব যত্ন নিয়ে। পাশে দাঁড়িয়ে ঈশা মিটিমিটি হাসতে লাগলো। আদৃশ সেটা পাত্তা না দিয়ে ব্যগ্র কণ্ঠে বলল, নিজের জিনিসগুলো সামনে রাখতে শিখো। কিভাবে হাঁটাচলা করো যে কিছু খেয়াল থাকে না। কেয়ারলেস পারসন একটা। তখনই ওর ফোনে কল এলো। সেটা রিসিভ করে কথা বলতে বলতে রোজার দিকে ইশারা করে বোঝালো ওর ওড়না সামলাতে। এরপর ফোনে কথা বলতে বলতে ওপর তলায় চলে গেল। রোজা কিছুক্ষণ সেই দিকে তাকিয়ে হাফ ছাড়লো। ঈশা হেসে বলল, ভাইয়া তোমার যা খেয়াল রাখে, আমি পুরোই ফিদা। মনে হয় না এটা আমার ভাইয়া। আগে কখনো এমন দেখিনি। তুমি আসার পর কিভাবে চেঞ্জ করে দিলে। ও রোজা, আমরা সবাই যে কতটা খুশি কি বলবো তোমায়। রোজা কিছু বলল না, তবে খানিকটা লজ্জা পেল। ঈশা বয়সে ওর বড়। ও লজ্জা মাখা একটা হাসি দিল শুধু। তবে সকাল থেকে ঘটে যাওয়া প্রত্যেকটা ঘটনা বেশ ভালোভাবেই নজর কাড়ল সুলতানার। আর সিঁড়িঘরের নিচে এক্ষুনি ঘটে যাওয়া ঘটনাটা দেখে সারাদিনের ক্ষোভটা যেন টর করে মাথায় চড়ে বসলো। বিষয়টা খুবই দৃষ্টিকটু লাগলো তার। তিনি ঠিক করলেন এবার মেয়ের সাথে সরাসরি কথা বলবেন। তাই শক্ত গলায় রোজাকে নিজের কাছে ডাকলেন। মামের কথাবার্তা ঈশা শুনতে চায় না বলেই ওদেরকে স্পেস দিয়ে সে চলে গেল। জায়গাটা খানিকটা ফাঁকা হতে সুলতানা কড়া চোখে তাকালেন মেয়ের দিকে। রোজার একটু সন্দেহ লাগলো। মায়ের ভাবগতিক ভালো ঠেকছে না তার। ও হালকা কেশে জিজ্ঞেস করলো, কিছু বলবে মা? তোমার কি শরীর খারাপ? মুখ চোখ এমন দেখাচ্ছে কেন? সুলতানা তীক্ষ্ণ চোখে মেয়ের দিকে তাকালেন, জিজ্ঞেস করলেন। মায়ের কথায় রোজা স্তম্ভিত। কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় ওর শ্বাস আটকে এলো। দু চোখে অন্ধকার দেখতে লাগলো। মাকে সে কি উত্তর দেবে? কোনো দিনও মাকে সে মিথ্যে বলেনি। আর আদৃশের জন্য ওর মনে আগে যা ছিল, এখন তো ও নিজেও আদৃশকেই পছন্দ করে। কিন্তু ওর মা তো প্রেম ভালোবাসা সম্পর্কিত বিষয়গুলো পছন্দ করে না। আর সবচেয়ে বড় কথা, নিশি তার ভাতিজা আদৃশ। বোনের শ্বশুর ঘরে নিজের মেয়েকে এইভাবে দেখতে নিশ্চয়ই পছন্দ করবে না সুলতানা। ভাবে তার মেয়েই খারাপ। রোজা কি বলবে বুঝতে পারলো না, কিন্তু তার আগে কেউ বলে উঠল। রোজাকে আমি ভালোবাসি আন্টি। কয়েক সেকেন্ডের মধ্যে কি হয়ে গেল সেটা বুঝতে পারলো না রোজা। কিন্তু উক্ত কথাটি শুনে সিঁড়ির দিকে চোখ পড়তে আদৃশকে দেখতে পেয়ে থমকে গেল সে। সুলতানের রোজার দৃষ্টি অনুসরণ করে সিঁড়ি দিকে তাকাতেই অবাক হয়ে গেল। তার চোখ জোড়া কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম যেন। তিনি হতভম্ব হয়ে আমতা আমতা করতে লাগলেন। গ্রামের রক্ষণশীল পরিবারের আটপৌরে বউ তিনি। আচার আচরণের দিক দিয়ে খানিকটা কঠোর হলেও সেটা শুধু নিজ পরিবারের আর মেয়ের জন্য। অন্য কেউ কি করেছে, তার কতটুকু দোষ, সেটা নিয়ে তার মাথা ব্যথা নেই। সবসময় নিজের মানুষগুলোর দোষ খুঁজে সংশোধন করতেই শিক্ষা দিয়েছেন বাড়ির মেয়ে বউদের। সুলতানা খুব অস্বস্তি বোধ করছেন। নিজের মেয়েকে শাসন করা প্রয়োজন বলে প্রশ্নটা করেছিলেন তিনি। কিন্তু এই মুহূর্তে এসে প্রেম ভালোবাসা সংক্রান্ত একটি বিষয়ে আদৃশ এভাবে হস্তক্ষেপ করবে ভাবেননি তিনি। এটা খুব ভালোভাবেই তিনি জানেন যে আদৃশ সবার মতো নয়, একটু অন্যরকম। ওর মধ্যে প্যাচগোছ নেই। সোজা কথা সরাসরি বলে দিতেই সে পছন্দ করে। রোজা মায়ের ভাবমূর্তি লক্ষ্য করছে কুটিল চোখে। পরিস্থিতি বিবেচনা করে রোজা খুব ক্ষুণ্ণ হলো, রাগ হলো আদৃশের উপর। কি দরকার ছিল সরাসরি এই কথাটা সুলতানাকে বলে দেয়া? রোজা না হয় বুঝিয়ে বলতো সবকিছু। এর আগেই লোকটা ঝামেলা পাকিয়ে বসলো। এদিকে আদৃশের জবাবেই সুলতানা তার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন।
নিকষ কৃষ্ণ আধারে তার ফর্সা মুখখানা ঢাকা পড়ল। মায়ের গম্ভীর চেহারা দেখে রোজা বেশ আন্দাজ করতে পারছে সুলতানা মোটেও খুশি হননি এতে। দ্রুত পদে সেখান থেকে চলে যেতে রোজাও গেল মাকে সামলাতে। ঘরে ঢুকতে ঢুকতে রোজা মিনমিন করে বলল, আমার কথাটা একবার শুনবে প্লিজ, একবার। তোর মুখ থেকে একটা কথা শুনতে চাই না আমি। আগেই আন্দাজ করেছিলাম তোদের মধ্যে কিছু আছে। তুই আমার মেয়ে হয়ে এসবে জড়াতে পারলি? তুমি ভুল ভাবছো আম্মু। ও, আমি ভুল ভাবছি। তুই বলতে চাইছিস ওর সাথে তোর কোনো সম্পর্ক নেই? ছেলেটার কথা বলা মিথ্যা। আমি সেটা বলছি না। উনি আমাকে পছন্দ করেন, সেটা একান্ত ওনার ব্যাপার। আমার খেয়াল রাখে নিজের ইচ্ছাতেই। আমার সব ব্যাপারে বাড়াবাড়ি করা নিজে থেকে। আমি ওনাকে কখনো বলিনি যে সে আমাকে ভালো। তাহলে কাল রাতে বাগানে ওর সাথে কি করছিলি? সকালে ওর ঘরে কি করছিলি? কাল রাতে এত ঘনিষ্ঠ ভাবে ছিলি যে? রোজা কি করতে পারবে ওর এসব কথা সুলতানা জানলো কিভাবে? কোনো অবিবাহিত ছেলে মেয়ে এক ঘরে দেখা সাক্ষাৎ করবে স্বপ্নেও ভাবতে পারেননি তিনি। কাল রাতের ঘটনা আর সকালে যে আদৃশের ঘরে কফি নিয়ে গিয়েছিল সেটা তো কেউ জানে না। তাহলে রোজা অসহায় ভঙ্গিতে মাকে যা কিছুই বোঝানোর চেষ্টা করলো না কেন, সুলতানা ওর একটা কথাও বিশ্বাস করলেন না। রোজার জন্য নিজের বোনের সংসারে অশান্তি হতে দেবেন না। ভীষণ রাগারাগি করে রোজাকে অনেক কথা শোনালেন এবং রুম থেকে বের করে দিলেন। তখন রোজার মনে বেজায় রাগ, কারণ সুলতানা কখনো ওর সাথে এত রুক্ষ হয়ে কথা বলেনি। ওর সব রাগ আক্রোশ গিয়ে পড়লো আদৃশের ওপর। আশপাশে একবার দেখে পা বাড়লো আদৃশের ঘরের দিকে। আজ এর একটা বিহিত করেই ছাড়বে ও। সবসময় বাড়াবাড়ি করা। জানে না যে রোজার মা কতটা রক্ষণশীল। কিন্তু ঘরে আদৃশকে পাওয়া গেল না। বিরক্ত রোজার নিচে এসে খুঁজলো, সেখানেও নেই। বাড়ির লোকজন যার যার ঘরে বিশ্রাম নিচ্ছে। দারোয়ানের কাছ থেকে রোজা জানতে পারলো আদৃশ বাইরে বেরোয়নি। তার মানে বাড়িতেই কোথাও আছে, মানে ছাদে। রোজা দ্রুত পায়ে ছাদে পৌঁছলো। বেহায়া লোকটা ইটের ওপর পা তুলে বসে আছে। আকাশে ভেসে থাকা শুল্কাদোষীর চাঁদ আর ঝিমতে থাকা তারাদের ভিড়ে চারপাশটা মোহময় হয়ে আছে। সেই মায়াবী আলোতে দৃষ্টি বিনিময় হলো দুজনের। এক পলকের দেখাই রোজা বুঝে গেল মানুষটার জ্বর এখনো কমেনি, কেমন অসুস্থ দেখাচ্ছে। তবু একটু আগের ঘটনাগুলোর কথা মনে পড়তেই দ্রুত পা ফেলে আদৃশের সামনে এসে দাঁড়ালো। আদৃশ নিশ্চুপ থেকে রোজার কর্মকাণ্ড দেখায় মগ্ন হতেই রোজা তীক্ষ্ণ কণ্ঠে জিজ্ঞেস করলো, জ্বর কমেনি আপনার? ওষুধ খাননি? তোমাকে দেখলেই জ্বর বেড়ে যায়। অবান্তর কথায় বিরক্ত হয়ে রোজা সোজাসুজি প্রশ্ন করলো, আপনি মাকে এটা কি বললেন? কোনো ধারণা আছে আপনার এতে মা কতটা রেগেছে? মায়ের সামনে নিজেকে বেহায়া প্রমাণ না করলে কি হতো না? আদৃশ কথাটা আমলে নিয়েছে, এমন ভাব করেই বলল, শাশুড়ির কাছে বেহায়া প্রমাণিত হলেই বা কি আসে যায়? আসে যায়। মা কতটা ফালতু ভাববে জানেন আপনি? লাজ লজ্জাহীন একটা ছেলে আপনি। উফ। হাবুডুবু খাচ্ছ তুমি? রোজা আশেপাশে তাকিয়ে তেমন কিছু বুঝতে না পেরে কড়া গলায় বলল, মানে জ্বর হয়ে মাথা গেল নাকি আপনার? আমি কোথায় হাবুডুবু খাচ্ছি? আমার প্রেমে হাবুডুবু খাচ্ছ। এতক্ষণে ওর কথার মানে বুঝতে পারলো রোজা, আর তাতেই ওর রাগ হলো। লোকটাকে শাসাতে এসে নিজেই ফেসে গেল সে। সাজানো কথাগুলো তালগোল পাকিয়ে ফেললো। রাগী স্বরে বলল, মাথা খারাপ হলে সবারই এমন মনে হয়। অবশ্যই এটা দোষের কিছু নয়, কারণ আমি তো আগে থেকেই জানি আপনার মাথায় যে গন্ডগোল আছে। সেটা তো তোমাকে দেখার পর থেকেই। এই যে আমার ভীষণ চুমু খেতে ইচ্ছে করছে, সেটা তুমি সামনে আছো বলেই। আচ্ছা তুমি এত বোকা কেন মেয়ে? আমার প্রেমে হাবুডুবু খাচ্ছ আর ভাবছো আমি সেটা বুঝতে পারবো না? নো 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 এ, এটা ভাবা নিছকই তোমার ভুল। রোজা তীক্ষ্ণ চোখে তাকাতেই আদৃশ ওর মুখে আঙুল দিয়ে বোঝালো ও চুপ থাকবে। অসুস্থ লোকটাকে কথা শোনানোর ইচ্ছে হলো না বলেই রোজা কপট রাগ দেখিয়ে সেখান থেকে চলে যেতে নিলেই আদৃশ পেছন থেকে বলল, তুমি এত অদ্ভুত কেন রমণী? তো ছেলেকে কেউ এভাবে কষ্ট দেয়, ইগনোর করে? আমি যে তোমাকে ভালোবাসি কেন বোঝো না? আদৃশের কণ্ঠে কি যেন একটা ছিল। রোজা পুরোপুরি থেমে গেল। বুকের মধ্যে তীব্র একটা যন্ত্রণা শুরু হলো তখনই। আসলেই তো, কেন সে এত ইগনোর করে লোকটাকে? সে নিজেই তো লোকটার প্রেমে পড়ে গেছে। তাহলে দু একটা ভালো মন্দ কথা তো বলতেই পারে। ও অন্যরকম এক ঘোরে থেকেই উত্তরে বলল, সবসময় আমরা যা চাই তা পাই না, তাই যেটা পাওয়ার সম্ভাবনা নেই সেদিকে হাত বাড়িয়ে কী লাভ বলুন তো? তাতে কষ্ট পাওয়া ছাড়া আর কিছুই নেই। তাই বোঝার ক্ষমতাটা চর্চা করা ইদানিং বন্ধ করে দিয়েছি। তোমার চোখের দিকে তাকালেই আমি মন পড়তে পারি। এত ভালোবাসো তবু কেন অস্বীকার করো? কেন এত কষ্ট পাও? কেন বুঝতে চাও না তোমার কষ্টগুলো তীক্ষ্ণ ফলার মতো আমার বুকে আঘাত দেয়? তোমার চোখের জলের এক একটা ফোঁটা
আমার নিঃশ্বাস বন্ধ করে দেয়। কেন বোঝো না? রোজা শ্বাস আটকে দাঁড়িয়ে রইল। মানুষটা ওকে এত কেন বোঝে? আদৃশ ওর ঘাড়ে চিবুক রাখতেই প্রচণ্ড গরম অনুভূত হলো রোজার। শক্ত কাঠের ন্যায় দাঁড়িয়ে থেকে আদৃশকে বলল, দেখুন, আপনার আমার পরিবারের মধ্যে বিস্তার ফারাক রয়েছে। আপনারা যতটা আধুনিক, আমরা ঠিক ততটাই রক্ষণশীল। স্রোতের দু প্রান্তের কখনো মিল হতে পারে না। আমার তো একটাই অভাব, সেটা একমাত্র তোমার ভালোবাসা। আর এই অভাব নিয়ে পৃথিবী থেকে বিদায় নিলে আমার একটা অপূর্ণ আক্ষেপ থেকে যাবে। একবার বলো না ভালোবাসি। আমি সব ঠিক করার সর্বোচ্চ চেষ্টা করব। রোজার কি যে হলো তখন সে বুঝে উঠতেই পারল না। আদৃশের কাকুতি ভরা কথাগুলো ওর মনে ঝড় বইয়ে দিচ্ছিল। দু ফোঁটা জল জমেছিল বোধহয় চোখের কোণে। চাঁদের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছিল সেটা। রোজা খুব আস্তে নিজের মনে বিড়বিড় করতে করতেই বলল, ভালোবাসি বললেই তো আর আমরা এক হয়ে যাব না। তারপর একটা মিনিটের মধ্যেই আরো অদ্ভুত এবং ভয়ানক কাণ্ড ঘটিয়ে বসলো আদৃশ। রোজাকে নিজের দিকে ঘুরিয়ে ওর কপালে শক্ত একটা চুমু বসিয়ে ধূপধাপ করে নিচে চলে গেল। ঠিক তখনই হুঁশ ফিরল রোজার, যে ব্যাপারটা মিটমাট করার উদ্দেশ্যে ছাদে এসেছিল, এখন ওরই দৌলতে আরও ঘটে গেল সেটা। আদৃশের কথাগুলো ওকে এতটাই ঘায়েল করে দিবে জানতো না ও। নিজেকে ও সামলাতে রেখেছিল, তাহলে কেন ও দুর্বল হয়ে পড়লো এবং অজান্তে মনের কথাটা প্রকাশ করে দিল আদৃশের সামনে? কেন? হৃৎপিণ্ড ট্রেনের গতিতে ছুটছে। মনটা বড্ড অস্থির লাগছে রোজার। নিঃশ্বাস বন্ধ করে নিচে নামলো ও। কিন্তু লিভিং রুমে পৌঁছাতেই ও হতভম্ব হয়ে গেল। সোফায় বসেছিল আদৃশ। ইনায়েত সাহেব, ইমতিয়াজ সাহেব আর আজিজুর রহমান, বাড়ির গিন্নিরা, এমনকি রোজার মাও ছিল। উৎস ওর বন্ধুরা ঈশা, ফিহা কেউই বুঝতে পারছিল না আদৃশকে এত উচাটন কেন দেখাচ্ছে। ইনায়েত সাহেবের পাশ থেকে সরে তার পায়ের কাছে বসে আদৃশ অনুরোধের সুরে বলছে, রোজাকে আমার চাই আব্বু। ওকে হারালে আমি মরে যাব দেখো। একমাত্র ওকেই আমি ভালোবাসি। ওকে আমার করে এনে দাও না আব্বু। ঘর ভর্তি মানুষের মধ্যে ছেলের মুখে এই কথা শুনে ইনায়েত সাহেব কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। আদৃশ যেন ছোট্ট বাচ্চাদের মতো জেদ ধরে বসেছে। তার মুখে এই এক কথা, রোজাকে ওর চাই। ইনায়েত সাহেব হালকা কেশে ইশারায় ওকে চুপ করতে বললেও আদৃশ নাছোড়বান্দা। এদিকে মিতালি, নিশিতা দুজনেই শান্ত চোখে ঘটনা পর্যবেক্ষণ করছেন। রোজার বাবা আজিজুর রহমান কি বলবেন বুঝতে পারছে না। তার ভীষণ রকম অস্বস্তি হচ্ছে। সুলতানা হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে রইলেন। আদৃশ যে এমন কাণ্ড করবেন তা ঘৃণা করেও ভাবেননি তিনি। রোজা এসব দেখে একরাশ লজ্জা আর ভয় নিয়ে উপরতলায় গিয়ে দরজা বন্ধ করে বসে রইল। এই মুহূর্তে আদৃশকে পৃথিবীর সবচেয়ে বেহায়া লোকের উপাধি দিতে ইচ্ছে করছে। সবার সামনে কিভাবে গড়গড় করে নিজের অনুভূতিটুকু প্রকাশ করে রোজাকে চাইল সে আদৃশ। যেন ওদের মাঝে কত বছরের সম্পর্ক, কত বছরের প্রেম। রোজা একরাশ হতাশা আর অস্থিরতা নিয়ে অপেক্ষা করছে সবকিছুর সমাধান হওয়ার আশায়। বাবার সামনে কিভাবে মুখ দেখাবে ও? আর মা সুলতানা তো ওকে ভুল বুঝবে। কিভাবে যে কি হবে ভাবতেই ওর হৃদযন্ত্রে কাঁপুনি অনুভব করলো। আচ্ছা, ভালোবাসার অনুভূতিগুলো ঠিক কেমন হয়? রোজা এই অভাবনীয় মুহূর্তে এসে মনোযোগ দিয়ে ভাবনার গহীনে পা রাখলো। দরজা জানালা বন্ধ করে একলা ঘরে বসে বেহায়ের লোকটার কথা ভাবা, চুপি চুপি বালিশে মুখ গুজে তার কথা ভেবে অস্থির হওয়া। হাজারো লোকের ভেতরে শুধু বেহায়া মানুষটার কণ্ঠস্বর শুনতে চাওয়াটাকে কি বলে আখ্যায়িত করবে? সকাল দুপুর রাতে এই মানুষটাকে নিয়ে কল্পনায় ডুবে থাকার মুহূর্তগুলোকে কি ভালোবাসা বলা যায়? আর এই সুন্দর মুহূর্তগুলোর সমাপ্তি ঘটে না বলে কি অনুভূতিগুলো রয়ে যায় অসমাপ্ত? আর এই অসমাপ্ত অনুভূতিগুলোই বোধ হয় ভালোবাসা। সত্যি প্রেম নীরবে এসে কখন যে বুঝিয়ে দিয়ে গেল ভালোবাসার অনুভূতি, সেটা রোজা নিজেই টের পেল না। লিভিং রুমে তখনও আদৃশের অদ্ভুত আর অসংলগ্ন কথা চলতেই আছে। সবাই থমথম ভঙ্গিতে বসে আছে। ছেলের কথাগুলো শুনে ইনায়েত সাহেব পরিস্থিতি সামলাতে বলেন, ঘরে যাও আদৃশ, এখন এইসব কথা বলার সময় নয়। আদৃশ বাবার কথায় পাত্তা না দিয়ে ভ্রু কুঁচকে বাবার দিকে তাকিয়ে জিজ্ঞাসু কণ্ঠে বলল, তুমি রোজাকে পুত্রবধূ হিসেবে পছন্দ করবে না? ইনায়েত সাহেব বোকা বোকা দৃষ্টিতে রোজার বাবার দিকে তাকালেন। ছেলের কাণ্ডের লজ্জায় তার ইচ্ছে করছে কোনো গর্তে গিয়ে লুকিয়ে পড়তে, কিন্তু তিনি বাড়ির কর্তা। হুট করে এখান থেকে চলে যাওয়া সম্ভব নয়। এই কঠিন পরিস্থিতিতে পড়ে তিনি উপলব্ধি করলেন পরিবারের কর্তা হওয়ার কত যন্ত্রণা। তার নিজের ছেলে তাকে এমন লজ্জায় ফেলছে। আজিজুর সাহেব কি না কি ভাবছেন কে জানে।
আদ্রিসের প্রশ্নে তিনি হালকা কেশে উত্তরে বললেন, হ্যাঁ হ্যাঁ, করব, কেন করব না, অবশ্যই করব। রোজা তো অনেক ভালো আর মিষ্টি একটা মেয়ে। বাবার কথায় ভরসা পেল আদ্রিস। একে একে মিতালি, নিশিতা আর ইমতিয়াজ সাহেবকে একই প্রশ্ন করলো। সকলে পজিটিভ রেসপন্স করলো, আর বাড়ির ছোটরা তো আগে থেকেই রাজি। অতঃপর আদ্রিস আজিজুর সাহেবের পাশে বসলেন। খানিক সময় নিয়ে তিনি সরাসরি অনুরোধ করলেন, আপনার মেয়েকে আমাকে দিয়ে দিন না আঙ্কেল, আই প্রমিস, ওকে আমি খুব ভালোবাসবো, শুধু আপনি ওকে আমাকে দিয়ে দিন। বলেই আজিজুর সাহেবকে কিছু বলার সুযোগ না দিয়ে কিছুটা সময় থেমে চেহারায় কাঠিন্যতা মিশিয়ে বলল, আর আপনি না দিলেও সমস্যা নেই, আমি নিজেই ওকে নিয়ে নিতে পারবো। তোমার কি মনে হয় আমি না দিলে আমার মেয়েকে তুমি নিতে পারবে? সবকিছু এতই সহজ যে চাইলে পেয়ে গেলে? অবশ্যই, কারণ ও আমাকে ভালোবাসে, সবচেয়ে বড় কথা আমি ওকে ভালোবাসি। তুমি ভালোবাসো বলেই আমার মেয়ে তোমার হয়ে যাবে? আর আমার মেয়েকে আমিও ভালোবাসি, ওর মাও ভালোবাসে। এত বছরের ভালোবাসা মানুষগুলোকে ছেড়ে ও তোমার হয়ে যাবে এই কয়দিনের ভালোবাসার জন্য? ব্যাপারটা কেমন না? আজিজুর সাহেবের কণ্ঠে রাগ নেই, তেজ নেই, খুবই শান্তভাবে, শালীনভাবে তিনি নিজের অভিব্যক্তি ব্যক্ত করছেন। তিনি যেন আদ্রিসের কথাগুলো বেশ মজা পাচ্ছেন। তার কথা শুনে আদ্রিস কপাল কুঁচকে বলল, তার মানে আপনি আপনার মেয়েকে দেবেন না? আমি তো একবারও সে কথা বলিনি। মানে কি বোঝাতে চাইছেন আপনি আঙ্কেল? দেখুন, আমার পরিবারের সবাই রাজি, এখন আপনারা মতামত দিলেই শুধু চলবে। আমি সরাসরি কথা বলতে পছন্দ করি বলেই এসব আপনাকে বললাম, এখন আপনি ভেবে দেখুন কি করবেন। আমি ভাবলে তো আর চলবে না। মেয়ে তো আর আমার একার না, ওর মা আছে, চাচা চাচি আছে, তাছাড়া নিজস্ব মতামত তো থাকতে পারে। দেখা গেল সবাই রাজি, কিন্তু আমার মেয়ে হুট করে ঠিক করলো তোমাকে বিয়ে করবে না। সব দিকে বিবেচনা করে দেখতে হবে। প্রায় অনেকক্ষণ যাবৎ আমার মনে একটা প্রশ্ন বারবার উকি দিচ্ছে। সেই প্রশ্নটার মানে আমাকে বোঝাতে পারো, তাহলে আমি বিয়েতে রাজি। তারপর অন্যান্য সদস্যদের তুমি যদি বিয়েতে রাজি করাতে পারো, তাহলে অবশ্যই তোমার সাথে রোজার বিয়ের অনুমতি দেব, নয়তো না। এখন কি আমি সেই প্রশ্ন তোমাকে করতে পারি? আদ্রিস রোজার বাবার কথা শুনে উৎফুল্ল হলো। তার মানে আজিজুর সাহেব 90% মত দিয়েই ফেলেছেন, কিন্তু কোনো প্রশ্ন করবেন এটা জানার কৌতূহল জাগতেই ও মাথা নেড়ে সায় জানিয়ে বলল, অবশ্যই, বিয়ের মতো একটা রাজকার্য করতে গেলে একাত্তর প্রশ্নের সম্মুখীন হতেই হয়। আজিজুর সাহেব হাসলেন। ওদিকে বাড়ির সবাই বিমূঢ় চেহারা নিয়ে দুজনের কার্যকলাপ দেখছে, যেন কোনো সিনেমার শেষ অংশে টান টান উত্তেজনা রাখতে পরিচালক ভিন্ন কিছু ভেবে রেখেছে। মেয়ের বাবা রাজি, কিন্তু তার নাকি আবার প্রশ্ন আছে। সবার ভাবনার মাঝেই আজিজুর সাহেব আদ্রিসকে প্রশ্ন করলেন, তোমার বয়স কত? 28। তার মানে তোমার বিয়ের বয়স আরও শতেক আগে পেরিয়ে গেছে। যাই হোক, এটা কোনো সমস্যা না। আমি মূল কথায় আসি। তোমার আচার আচরণ কেন মনে হচ্ছে তুমি এখনো 12-13 বছরের ছোট একটা কিশোর, যে কিনা চকলেট খাওয়ার জন্য বায়নার মতো বাবার কাছে বইয়ের আবদার করছে। আদ্রিস কথার মর্ম উদ্ঘাটন করতে পারলো। আসলেই ওর আচরণ একটু অস্বাভাবিক। সচরাচর এমন ব্যবহার সে করে না বলতে গেলে, কিন্তু আজ ওর চিন্তা ভাবনা সব গুলিয়ে যাচ্ছে। আদ্রিস নিচু স্বরে বলল, জ্বর তো, তাই এমন ব্যবহার আসছে। তবে চিন্তা করবেন না, রোজা আমার সাথে থাকলে এসব জ্বরটা সেরে যাবে। ওর কাছে ভালোবাসা নামক ঔষধ আছে। ঘরের সবাই নিঃশব্দে হেসে ফেল। আজিজুর রহমান অট্ট হাসিতে মেতে উঠে ইনায়েত সাহেবের দিকে তাকালেন। নিজের হাসি সামনে তিনি বললেন, আপনার ছেলে খুবই বুদ্ধিমান ভাই। এই বুদ্ধিমান ছেলের সাথে অবশ্যই আমার মেয়ের বিয়ে দিতে রাজি। রোজার বাবার মত পেয়ে আদ্রিস সেখান থেকে রুমে চলে এলো। মনে হচ্ছে বুক থেকে ভারী পাথরটা নেমে গেল। ইস, রোজাকে যদি নিজে খবরটা দিতে পারতো তাহলে সবচেয়ে বেশি শান্তি লাগতো। কিন্তু অহংকারী রোজা ঘরের দরজা বন্ধ করে বসে আছে। নেহার বিয়ের জন্য শরীরের উপর দিয়ে যা ধকল গেছে তাতে ফ্রেশ হয়ে বিছানায় শুতে ঘুমে ডুবে গেল আদ্রিস। ওদিকে আজিজুর সাহেবের কথা শুনে ইনায়েত সাহেব অবাক হয়ে বললেন, সত্যি বলছেন ভাই? কোনো খোঁজ খবর নেবেন না আমাদের ছেলের? তাছাড়া আপনার বড় ভাইয়ের মতামতেরও তো একটা ব্যাপার আছে। আপনি জানেন না আপনার এই ছেলে কি কি করেছে? মানে? রোজা গ্রামে যাওয়ার পরপরই কোনো একদিন আপনার ছেলে বড় ভাইয়ের কাছে ফোন করে নিজের পছন্দ সব কিছু খুলে বলে। রোজাকে নিয়ে আপনাদের বাড়িতে একটা সমস্যা হয়েছিল, তখনই জানতে পারে বড় ভাই। অবশ্য মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য ক্ষমাও চায়। পরে আপনার ছেলের সম্বন্ধে খোঁজ নেয় বড় ভাই। ওর ব্যবহার, কোয়ালিফিকেশন সব দেখে বড় ভাই খুব মনে ধরে। আর বড় ভাইয়ের যেহেতু পছন্দ, সেখানে না বলার আমার কোনো প্রশ্নই আসে না। সেজন্য মেয়ের জন্য আসা সম্বন্ধগুলো না করে দেই। সেটা আমি আর বড় ভাই ছাড়া কেউই জানে না। এখন যেহেতু ছেলে মেয়ে দুজনের পছন্দ, সেখানে আমরা বাধা দেওয়ার কে বলুন? এই ঘটনা শুনে সবাই যতটা না অবাক হয়েছে তার চেয়ে বেশি হতভম্ব হলেন সুলতানা।
তার স্বামী এমন গুরুত্বপূর্ণ একটা বিষয় তার সঙ্গে কোনো আলোচনাই করলো না। রোজা তো তারই মেয়ে। এতক্ষণ যাবৎ তিনি পুরো ব্যাপারটা চুপচাপ করে শুনলেন। রোজা আদ্রিসের বিয়েতে যে সবাই রাজি এটা পরিষ্কার বুঝে গেলেন তিনি। স্বামী ভাসুর যেখানে রাজি সেখানে প্রতিভক্ত সুলতানা কখনোই দ্বিমত করবে না। পাত্র ভালো, সুদর্শন, ভালো চাকুরি করে, এক্ষেত্রে পাত্রকে সোনার টুকরো বলাই যায়। তার উপর রোজাকে ভালোবাসে, সচরাচর এমন পাত্র পেলে কেউ হাতছাড়া করতে চাইবে না। তবুও মনের দোটানাকে দূর করতে তিনি অনেকক্ষণ চিন্তা ভাবনা করলেন। তারপর তিনি নিশিতাকে আড়ালে ডেকে নিয়ে জিজ্ঞেস করলেন, আপা, আমার মেয়ে যদি তোর বাড়ির পুত্রবধূ হয় তোর সংসারে কোনো ঝামেলা হবে না? কিসের ঝামেলা? আমার মেয়ে তো গ্রামে বড় হয়েছে, নেহা ফিয়াদের মতো এত আধুনিক চলাফেরা করেনি, কথাও কম বলে, মোটামুটি কাজ টাজ পারলেও এত লোকের কাজকর্ম তো একা সামলাতে পারবে না। তোর যা যদি এই নিয়ে ঝামেলা করে তাহলে তোর সংসারেও তো অশান্তি নেমে আসবে, তাই না? মোটেও এমন কিছু হবে না। আমার বড় জায়ের মতো ভালো মানুষ দুটি তুই কোথাও পাবি না। একমাত্র ছেলের বউকে দিয়ে সে কাজ করাবে নাকি? আর সেই বউ যদি হয় আমাদের রোজাই, তাহলে তো আরই না। নিজের মেয়ের মতো ভালোবাসে ওকে। আমি নিশ্চিত বলতে পারি, বড় ভাবির মতন আর কেউই রোজাকে এভাবে আগলে রাখবে না। তুই তো দেখছিস আমার জাকে, খারাপ মনে হয়েছে তোর? সুলতানা ভেবে দেখলেন নিশিতার কথা যুক্তিযুক্ত। মিতালি খুবই নম্রভাষী মহিলা, রোজার সঙ্গে তার সম্পর্ক বেশ ভালোই। তিনি মাথা নেড়ে বললেন, না, তেমন মনে হয়নি। তাহলে তুই আর বিয়েতে অমত করিস না। তাছাড়া আমি তো আছি রোজাকে দেখে রাখার জন্য। কোনো সমস্যা তৈরি হতেই দেব না। ওর জন্য আমার সংসারে সুখ বই কি অন্য কিছু আসতেই পারে না। তুই চিন্তা করিস না। বোনের কথায় নিশ্চিত হয়ে ভরসা পেলেন সুলতানা। বিয়েতে দ্বিমত করার সুযোগ থাকলেও শেষ পর্যন্ত তিনি সেটা করলেন না। মনের কোণের আগে স্ফুলিঙ্গটাকে ধামাচাপা দিয়ে তিনি হাসি মুখে মেয়ের ভবিষ্যৎ জীবন সুন্দর হওয়ার জন্য দোয়া করলেন। রজনীর আকাশে মস্ত বড় চাঁদ, চারপাশে বইছে হিমেল হাওয়া, বাড়ির বাগান থেকে আসছে ফুলের মৃদু সুবাস। রোজা আকাশের দিক হতে নজর সরিয়ে ধ্যান দিল মনের গহীনে। কিছু উন্মত্ত ভাবনায়, মাঝে মধ্যে যাবতীয় নিয়মের বাইরে গিয়ে কিছু উদ্ভট ভাবনা ওর মস্তিষ্কে জেগে বসে। ভিন্ন রকম ইচ্ছা অনিচ্ছা জেগে থাকলেও সেগুলো আর পূরণ করা হয়ে ওঠে না। ওর ঘোলাটের দৃষ্টি আধার ঢাকা অন্তরিক্ষে। রাতের আকাশের গায়ে জ্বলজ্বল করছে ফুটি ফুটি তারা। বাইরে পক্ষীদের আনাগোনা শুরু হয়েছে মাত্র। চিন্তা অস্থিরতা নিয়ে অপেক্ষা করতে করতে রোজার চোখ কখন যে লেগে এসেছিল বুঝতেই পারেনি। দরজায় টোকা পড়তে সচকিত হলো। ঘুমের রেশ থেকে যাওয়ার চোখ মুখ ফুলে লালচে বর্ণ ধারণ করেছে। চেঞ্জ করে নিয়েছে সেই কখন। এলোমেলো চুলগুলো হাত খোপা বেঁধে বিছানা থেকে নেমে দরজা খুলল রোজা। ঘরে ঢুকলো ফিহা আর ঈশা। ওদের দুজনকে দেখেই লিভিং রুমের ঘটনার কথা মনে হলো ওর। ফিহাকে কিছু জিজ্ঞেস করতে যাবার আগেই ও ফ্রেশ হতে চলে গেল, আর ঈশার ড্রয়ার থেকে ওর জামা কাপড় বের করছিল চেঞ্জ করার জন্য। দুরু দুরু মন নিয়ে রোজা ঈশার কাছে গিয়ে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায়। ঈশা মুহূর্তে ওর ভাবগতিক বুঝতে পারে, ঠোঁটে হাসি এঁকে বলে, মনে হচ্ছে খুব শীঘ্রই আর একটা বিয়ে খেতে যাচ্ছি। বিস্ময়ে রোজার মুখ হাঁ হয়ে গেল। এর মানে একটাই, বাবা মা সবটা মেনে নিয়েছে, কিন্তু এত সহজে? যেখানে সুলতানা কোনো ক্রমে আত্মীয়ের সঙ্গে মেয়ের বিয়ে দিতে চান না, সেখানে কিভাবে এত সহজে রাজি? ও হতবিহ্বল হয়ে গেলেও আর কোনো প্রশ্ন করলো না ঈশাকে। সবাই ভালো ভালোই মেনে নিলেও রোজার খুব লজ্জা লাগতে শুরু করলো। সুলতানা এ নিয়ে ওর সঙ্গে হালকা পাতলা আলাপও সেরে নিল, কিন্তু অবান্তর কোনো প্রতিক্রিয়া দেখালো না। সেদিন রাত 11:30টায় ডিনারে বসলো বাড়ির সকলে। ডাইনিংয়ে খেতে বসেও রোজা অস্বস্তিতে ভুগছিল, তবে আদ্রিস খেতে আসেনি। ও তখন নিজের ঘরে ঘুমিয়েছিল। রাতের খাবার দাবার সারার পরে সবাই ক্লান্ত যখন ঘুমোতে গেল, তখন রোজা ফিহার কাছে গেল একরাশ দ্বিধা নিয়ে। আদ্রিসের অসুস্থতার কথাটা তখনই ফিহাদ জানতে পারলো। ও উদ্বিগ্ন হয়ে জানালো, আদ্রিস রাতে কিছুই খায়নি, আর বাড়ির কেউ জানেও না আদ্রিসের জ্বর হয়েছে। অগত্যা ফিহার রোজাকে বলল, তুই কি আগে থেকে জানতিস ভাইয়ার জ্বর? হ্যাঁ, সকালে জেনেছিলাম, কিন্তু উনি কাউকে জানাতে নিষেধ করেছেন। বাধ্য বরের বাধ্য বউ। ভাইয়া বলুক আর না বলুক, তোর তো উচিত ছিল বিষয়টা কাউকে জানানো।
অ্যাটলিস্ট উৎস ভাইয়াকে। এখন গিয়ে দেখ, মরার মতো পড়ে আছে। ওষুধ নিয়েছে কিনা কে জানে। তুই যে কি করিস না। বলেই গটগটিয়ে হেঁটে সামনে পা বাড়ালো। সঙ্গে সঙ্গে রোজাও এলো। ব্যগ্র কণ্ঠে বলল, এখন কি করবে আপু? কি আর করব, গিয়ে দেখি তোর হবু বর মহাশয় কি করছে। ঘুম ভাঙলো কিনা কে জানে। বাই দ্য ওয়ে, তুই প্লেটে করে খাবার নিয়ে আয়। কিছু একটা পেটে দিয়ে ওষুধটা তো নিতে হবে, তাই না? তাও বটে। আচ্ছা, আমি এনে দিচ্ছি। এনে দিচ্ছি মানে? তুই ভাইয়ার ঘরে নিয়ে আয়। না, আমি ওনার ঘরে যাব না। কেন? ওনার সঙ্গে আমার বিয়ের কথা হয়েছে মাত্র। আমি ওনার বউ হয়নি এখনো। ওই ঘরে যাওয়ার অধিকার এখনো আমার হয়নি, যার ফলে বিষয়টা দৃষ্টিকটু দেখাবে। সকালে তো না পারতে গিয়েছিলাম, কিন্তু এখন আমার যতটুকু করার প্রয়োজন ততটুকুই করবো ফিহা আপু। তোর যা অভিমত, কিন্তু খাবারটা এনে দে, আমিই নিয়ে যাই। অবশ্যই। বলেই তড়িঘড়ি করে রান্নাঘরে এলো রোজা। আর ফিহা গেল উৎসের ঘরে ঔষধ আনার জন্য। যেহেতু সবাই ঘুমিয়ে পড়েছে, তাই কাউকে ডাকলো না রোজা। ফ্রিজ থেকে কিছু তরকারি নামিয়ে গরম করে নিল। ভাত খুব বেশি ঠান্ডা ছিল না। প্লেটে করে খাবার নিয়ে আদ্রিসের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছিল ফিহার জন্য। আচমকা কৌতূহলবশত পর্দাটা অল্প একটু সরিয়ে আদ্রিসের ঘরে উকি দিতেই ওর চোখ ছানা বড়া হয়ে যায়। আদ্রিস খালি গায়ে উপর হয়ে বিছানায় শুয়ে আছে, আর ওর আধখোলা দৃষ্টিজোড়া ঠিক রোজার মুখে নিবদ্ধ। এক দৃষ্টিতেই তাকিয়ে আছে রোজার মুখপানে। ভুল দেখছে ভেবে রোজা চোখ কচলে আবারও তাকালো, কিন্তু বাস্তবেই আদ্রিস পর্দার ফাঁক দিয়ে ওকেই দেখছে বুঝতে পারলো তখনই। অস্বস্তিতে মিয়ে গেল ও। ওর হতবিহবল অবস্থা অবলোকন করেই আদ্রিস দুর্বল অথচ শান্ত স্বরে বলল, যেটা আমার সেটা শুধুই আমার। যদি একটু অন্য কারো হয় সেটা আমার দরকার নেই, কিন্তু আমি কারোর ভাগ কেড়ে নেই না, এবং আমার ভাগের জিনিস কাউকে কেড়ে নিতে দেইও না। কথাটুকু শ্রবণ করা মাত্রই রোজা ঝট করে পর্দা ফেলে দিল। ফলে দুজনের কেউই আর কাউকে দেখতে পেল না। ফিহা এসে পড়লো মিনিট খানিকের মধ্যেই, সঙ্গে উৎসও আছে। খাবারের থালা আর ঔষধের বক্সটা হাতে নিয়ে ফিহা উৎস আদ্রিসের ঘরে ঢুকতেই রোজা হাঁফ ছাড়লো। অতঃপর বড় বড় পা ফেলে নেহার ঘরে এসে শুয়ে পড়লো। ওর বাঁ পাশে ঈশা তখন গভীর ঘুমে মগ্ন। রোজা অন্য পাশে শুয়ে আনমনে খানিকক্ষণ আগের ঘটনাগুলোর কথা ভাবছে। অস্বস্তি আর লজ্জার সংমিশ্রণের সাথে ওর মনের কোণে বারবার আরও একটি প্রশ্ন জাগ্রত হচ্ছে। আদ্রিস আর ওর এক হওয়ার মাঝে তো আর কোনো বাধা নেই, তাহলে কেন একটু আগে সেই কথাটি বলল? সেটা কি শুধুই কথার কথা, নাকি এর গভীরে লুকিয়ে আছে অন্য কোনো ব্যাপার? অনেক ভেবেও এই প্রশ্নের কোনো কুল কিনারা খুঁজে না পেয়ে চিন্তা করা বাদ দিল রোজা। অতঃপর এক রাত সুখ, ভালো লাগা, নতুন কিছু স্বপ্ন আর মনের কোণে জেগে ওঠা কিছু সুপ্ত প্রশ্ন নিয়ে একসময় নিদ্রাগত হলো সে। আচ্ছা, পৃথিবী কি জানে রোজা তার আদ্রিসকে কতটা ভালোবাসে? একটা সপ্তাহ এভাবেই কেটে গেল। এর মধ্যে নেহার বউ ভাতের আয়োজনও সম্পন্ন হয়েছে। বাড়িতে এসে বেরিয়েও গেছে নেহা, রিজভি আর ওর বোন ইমা। নেহা তো বিয়ের মতো চমকপ্রদ ব্যাপারটা শুনে খুবই পুলকিত হলো। ওর ভাইয়ের কাণ্ড কারখানা শুনে আর রোজার প্রতি ওর ভালোবাসা দেখে বিমোহিত। কিন্তু এই কটা দিন রোজা যে কতটা অস্বস্তি নিয়ে কাটিয়েছে সেটা শুধু সেই জানে। জ্বর থেকে সুস্থ হবার পর আদ্রিসের ব্যবহার যেন আরও পাল্টে গেল। ইতিমধ্যে আজিজুর সাহেব তো খুবই পছন্দ করে ফেলেছে ওকে। সুলতানাও একটু গলে গেছে। সচরাচর রোজাকে একটু স্পেসে পায় না আদ্রিস। সারাক্ষণ কেউ না কেউ ওর সঙ্গেই আছে। মন মতো দুটো কথা বলারও সুযোগ পায় না সে। সেদিন এক গোধূলি সন্ধ্যা, বাড়ির সকলে মিলে আড্ডা বসিয়েছে ছাদের কোণের ঘরটিতে। বসে থাকতে থাকতে পা ঝিমঝিম করছিল বলে রোজা একটু ছাদে হাঁটাহাঁটি করছিল। আদ্রিস অফিস থেকে ফিরে বাড়ি শুনশান দেখে এক গ্লাস পানি নিজেই নিয়ে খেলো। এরপর সোজা ছাদে চলে এলো। রোজাকে আনমনে পায়চারি করতে দেখে ও এগিয়ে গেল। হঠাৎ সামনে আসায় রোজা একটু হকচকিয়ে যায়। নিজেকে ধাতস্থ করতে না করতেই আদ্রিস ওর হাত টেনে চুমু খেয়ে বলে, এই হাত দুটো আমার, আমি ছাড়া কাউকে ছুতে দেবে না কখনো। বললেই হলো, আমার হাত, আমি কাকে ধরতে দেবো না দেবো সেটা একান্তই আমার ব্যাপার। আগে তো চুপচাপ ছিলে, এখন মুখে এত খই ফুটে কেন তোমার? সব কথায় অহেতুক রিয়্যাক্ট করো, দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছ। আর তাও না হলে মেনে নিলাম আদ্রিসের বউ তার সাথে এক আধটু বেয়াদবি করতেই পারে, কিন্তু একবার ভুল করেও তো ভালোবাসি বলতেই পারো।
কেন সেটা ভুল করে উচ্চারণ করো না? আপনার সমস্যা কি? হ্যাঁ, আমি যে আপনাকে বিয়ে করতে রাজি হয়েছি এদিকে আপনি সন্তুষ্ট নন? যে ভালোবাসি শুনতে চাচ্ছেন? এসব ব্যাপার মনে ঘটে, মুখে নয়। যে সারাদিন ন্যাকামো করে ভালোবাসি ভালোবাসি বলে আপনার থেকে ফেবার পর আশায় থাকবো, আমি ও ধরনের মেয়ে নই।